দাদুর সেই ইজি চেয়ারটায় আধশোয়া হয়ে খবরের কাগজ পড়ছেন নিখিলেশ বাবু। ওকে হঠাৎ দেখে কি রিয়াকশন হবে ভেবে যতটা নার্ভাস ফিল করছিল অরণ্য, তেমনটা কিছুই ঘটল না। নিখিলেশ বাবু ওকে চিনতেই পারলেন না। অরণ্য প্রণাম করে উঠে দাঁড়াতেই অবাক চোখে তাকিয়ে ব্যস্তভাবে বললেন, আহা ঠিক আছে, কিন্তু কে তুমি বাবা? আমি তো ঠিক চিনলাম না। মাথা নিচু করে অপরাধী গলায় অরণ্য বলল, জ্যাঠামণি, আমি রুনু। কয়েক মিনিট হতভম্ব হয়ে তাকালেন নিখিলেশ বাবু, তারপর খুশিতে উদ্বেলিত গলায় হেসে হাঁক ডাক শুরু করে দিলেন, কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে। ঘরের ভেতর থেকে সুখলতা দেবী বেরিয়ে বারান্দায় আসতেই অরণ্য এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, যে মা, আমি রুনু। সুখলতা দেবীর চোখে মুখেও বিস্ময়ের ছটা। বললেন, রুনু? আমাদের রুনু? কত বড় হয়ে গেছিস রে, তোকে দেখে তো চেনাই যাচ্ছে না। আমাদের একেবারে ভুলেই গেছিস, তাই না রে? বলেই ঝরঝর করে কেঁদে ফেললেন সুখলতা দেবী। ওই দেখো, আবার কান্নাকাটি শুরু করলে কেন? এতকাল পরে ছেলেটা এলো, আগে ওকে বসাও, জল টল দাও। নিখিলেশ বাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন। ভীষণ অপ্রস্তুত বোধ করল অরণ্য। বলল, ভুলবো কেন যে মা, ভুলিনি বলেই তো তোমাদের দেখতে এলাম। অরণ্যর হাত ধরে বললেন সুখলতা দেবী, খুব ভালো করেছিস বাবা, ঘরের ছেলে ঘরে আসবি না তো কি? আয় আয়, ভেতরে আয়। কতকাল পরে এলি বলতো? রিয়া আর রিভু তো প্রায় বলে তোর কথা। প্রায় 20 বছর পর ফিরলাম দেশে। কিন্তু রিয়া রিভুটা কে যে মা? অরণ্যকে ঘরের ভেতরে নিয়ে যেতে যেতে সুখলতা দেবী বললেন, 13 বছর খানেক আগে এ বাড়ি থেকে চলে গেছিলি, মানে 21 বছর পর এ বাড়িতে ফিরলি। আর রিয়া রিভুকে তুই চিনবি কি করে? রিয়া মনুর মেয়ে আর রিভু চানুর ছেলে। ওরা দুটোতে পিঠোপিঠি তো, তাই দুটোর খুব ভাব। ওই যে ফেসবুক না কি বলে, ওখানেই নাকি তোর ছবি দেখেছে। তুই আসবি, আগে জানলে ওদের ফোন করে দিতাম। মনু চানু দুজনেই অরণ্যের তুতু দিদি, জ্যাঠামণি আর মেজো জ্যাঠার মেয়ে। তাই কোথায় বিয়ে হয়েছে বর্দিয়া ছর্দির? ওরা কোথায় থাকে? কতদিন দেখিনি ওদের। রুনু, তোর সুটকেস জিনিসপত্র কোথায় রে? হোটেলে রেখে এসেছিস বুঝি? এতদিন বাদে এলি, কটা দিন আমাদের সাথে এ বাড়িতে কি থাকতে পারতি না? নিখিলেশ বাবু বললেন। ওদের পেছন পেছন যে নিখিলেশও ভেতরের বারান্দায় এসেছেন, অরণ্য সেটা খেয়াল করেনি। তাই প্রশ্নটা শুনে দ্বিধা জড়ানো গলায় বলল, না মানে অফিসের কাজে কলকাতায় এসেছি তো, এখানে আসবো জেনে ওরাই হোটেল বুক করে দিয়েছে। আসলে অনেক দিন তোমাদের সাথে যোগাযোগ নেই তো, তাই বুঝতে পারছিলাম না। তাই বুঝতে পারছিলি না এই বাড়িতে থাকা যাবে কি না, তাই তো? হ্যাঁ রে, আমরা কি তোর পর? অভিমানী গলায় বললেন সুখলতা দেবী। অরণ্য আর দ্বিধা করে না, আলতো করে সুখলতা দেবীকে জড়িয়ে বলল, তুমি কি খালি আমায় বকবে যে মা, কতদিন তোমার হাতে রান্না খাইনি? খাবি তুই এখানে? মুখখানা ঝলমল করে ওঠে সুখলতা দেবীর। তুই বস, জামা কাপড়টা ছেড়ে নে, আমি চট করে একটু এই সামনের মোড় থেকে ঘুরে আসি, দেখি যদি একটু মাছ টাছ পাওয়া যায়। আসলে আমরা বুড়ো বুড়ি এখন মাছ টাছ খাই না তেমন। নিখিলেশ বাবু বললেন, না না জ্যাঠামণি, তোমাকে কোথাও যেতে হবে না, আমি মাছ খাবো না। জেম্মার হাতের ডাল আলু পোস্ত কতদিন খাইনি। আর জামা কাপড় ছাড়া নিয়ে ভেবো না, আমি হোটেল থেকে স্নান সেরেই পাজামা পাঞ্জাবি পরে এসেছি। এতদিন পরে এলি আর মাছ খাবি না? তুই তো একদিন মাছ ছাড়া ভাত খেতি না রে, কত বায়না করতি মনে আছে? সুখলতা দেবী বললেন। হাসল অরণ্য, ওর সংকোচটা আস্তে আস্তে কাটছে। বলল, তোমার সব মনে আছে যে মা? ও মা, থাকবে না কেন রে? তোরা ছেলেমেয়েরা বড় হয়ে সব ভুলে যাস, কিন্তু মারা কোনোদিন সন্তানদের কোনো কথাই ভোলে না। তুই বস রুনু, আমি রান্নাঘর থেকে আসছি, তুই চা খাস তো? অরণ্য মাথা নাড়ল। সুখলতা দেবী নিখিলেশ বাবুর উদ্দেশ্যে বললেন, তুমি বরং রুনুর সাথে একটু গল্প করো, কিছু লাগলে আমি পটলকে ফোন করে দেব, ও আসার সময় নিয়ে আসবে। পটলদা এখনো এখানে আছে যে মা? ও মা, ও আর কোথায় যাবে?
ওই তো এখন আমাদের বুড়ো বুড়ির গার্জেন। বাবা, ওর যা শাসন। তোর মেজ জেঠু সকালে ফোন করেছিল, তাই ওর ওখানে গেছে, এক্ষুনি ফিরে আসবে। তোর মেজ জেঠুরা তো বাজারের কাছে নতুন ফ্ল্যাট কিনেছে, ওখানে এখন ওরা থাকে। দাঁড়া, ফোন করে দি। তুই এসেছিস শুনলেই ওরা চলে আসবে। সুখলতা দেবী রান্নাঘরে চলে যান। অরণ্য নিখিলেশ বাবুর সাথে গল্প শুরু করলো। এই পাড়ার চেনা জানা সবার কথা ওর জানতে ইচ্ছে করছিল, কিন্তু সংকোচে জিজ্ঞেস করতে পারছিল না। সুখলতা দেবী একটু কাচের প্লেটে ধপধপে সাদা ফুলকো কয়েকটা লুচি আর বাটিতে তরকারি নিয়ে ঘরে ঢুকে বললেন, রুনু, আগে খেয়ে নে, তারপর তোর জেঠুর সাথে বেরিয়ে পাড়াটা একবার ঘুরে আসবি। এখনো অনেক পুরনো লোকজন রয়েছে, তোকে দেখলে সবাই খুশি হবে। যে মা, তুমি লুচি করেছো? আর মায়ের মতো সেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি। তুই তো লুচি আর তার সাথে ছোটর হাতের এই আলুর চচ্চড়িটা খেতে খুব ভালোবাসতি। সুখলতা দেবীর হাত থেকে খাবারের থালাটা নিয়ে চোখ বন্ধ করে নাক দিয়ে জোরে জোরে বার কয়েক শ্বাস নিল অরণ্য। একটা লুচি ছিঁড়ে আলুর তরকারি নিয়ে মুখে দিয়ে বলল, আহ, এই গন্ধটা আমার দারুণ লাগে যে মা। মা এই আলুর তরকারিটা এত সুন্দর বানাতো, আমি গন্ধ শুকেই বুঝতে পারতাম। কতদিন পরে। নিখিলেশ বাবু বললেন, অনেক বছর পরে দেশে ফিরলি, রাজু বেঁচে থাকতে যদি একবার আসতি। জানি তুই ওকে ক্ষমা করতে পারিসনি, কিন্তু একটা ভুল করে সারাটা জীবন আফসোস করে মরল ছেলেটা। তুই চলে যাবার পর একটা দিনও শান্তিতে থাকতে পারেনি, ভুলের প্রায়শ্চিত্ত করেছে আমরণ। চোখটা জ্বালা করে উঠল অরণ্যর। থালাটা নামিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো শান বাঁধানো বারান্দায়। বাবার মুখটা মনে পড়ল। ছোটবেলায় সবাই বলতো রুনু একেবারে রাজুর গায়ের রং আর মুখ পেয়েছে। অরণ্যর বাবা দেখতে রীতিমতো সুপুরুষ ছিলেন, যেমন রং তেমনই কাটা কাটা নাক মুখ চোখ। সে তুলনায় ওর মা সুপর্ণা খুবই সাধারণ দেখতে ছিল, শ্যামলা রঙের ছোটখাটো চেহারার শান্ত লক্ষ্মীশ্রী জড়ানো। সুখলতা দেবী বাড়ির বড় বউ ছিলেন, দাপটও ছিল সেরকম। বাড়ির সব দিকে নজর রাখা, ছেলে মেয়েদের শাসনে রাখা এসব করতেন। মেজ বউ শ্রুতি দেবী বড় লোকের আহ্লাদী মেয়ে, খুব একটা কাজে কর্মে চৌখস ছিল না, কিন্তু বাড়ির ছোট বউ সুপর্ণা পুরো সংসারের সমস্ত কাজ নিজে একা হাতে সামলাতেন। সেজন্য বাড়ির সবাই ভালোবাসত ওকে। ছেলেমেয়েরাও সবাই কাম্মা বলতে অজ্ঞান ছিল। অরণ্য দাদু বিয়ের ব্যাপারে কখনো ছেলে মেয়েদের মত নেননি। নিজের পছন্দ মতো সম্বন্ধ করে 3 ছেলে 2 মেয়ের বিয়ে দিয়েছিলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন তার কথা অমান্য করার কারো সাহসও হয়নি। অরণ্য হবার পর রাজেশের চাকরিতে উন্নতির সাথে সাথে কলকাতায় ট্রান্সফার হওয়াতে রাজেশ বেশিটা সময় কলকাতাতেই থাকতেন। অরণ্যর তুতো ভাই বোন অনেক থাকলেও ও নিজে বাবা মায়ের একমাত্র সন্তান, তাই ছোটবেলা থেকেই সবার কাছে একটু বেশি আদর পেত। আর সুপর্ণা তো নয়নের মণি। অরণ্য মাকে খুব ভালোবাসত, শুধু মাকেই নয় বাবাকেও খুব ভালোবাসত। ছুটি ছাটায় যতটুকু সময় বাড়িতে থাকতেন রাজেশ ছেলে এবং ভাইপো ভাইজিদের নিয়েই ব্যস্ত থাকতেন। ওরাও ওদের ছোটকাকে খুবই ভালোবাসত। কি হলো রুনু, খাবার ফেলে উঠে এলি কেন? এত বছর পরেও ওসব পুরনো কথা মনে করে কেন কষ্ট পাচ্ছিস? সব ভুলে যা। সুখলতা দেবী ওর পিঠে হাত রেখে বললেন। অরণ্য কোনো কথা বলল না। এসব নিয়ে কথা বলে পরিবেশটাকে নষ্ট করতে চায় না ও। তাই ঘরে ফিরে নীরবে বাকি খাবারটুকু খেয়ে নিখিলেশ বাবুকে বলল, জ্যাঠামণি, তুমি স্নানটা সেরে নাও, না হলে তোমার স্নানে দেরি হয়ে যাবে। তারপর আমরা বেরোবো। ততক্ষণে আমি একটু পুরো ঘরটা ঘুরে দেখি, একবার ছাদে যাব। মাথা নেড়ে সায় দেন নিখিলেশ বাবু। বললেন, সেই ভালো, এতদিন পরে এসেছিস, বাড়িটা একবার ঘুরে দেখে নে। সুখলতা দেবী বললেন, ঘরদোর তো যেমন ছিল তেমনই আছে, শুধু মানুষগুলোই একে একে চলে গেছে। সব ঘর তালা বন্ধ করে রেখেছি। বাতের ব্যথায় আমি তো সিঁড়ি ভাঙতেই পারি না। দিন দিন ঘরদোর সব ভেঙে পড়ছে, সারানো টারানো আর হয় না আজকাল।
এখন আমরা দুই বুড়ো বুড়ি ঘর পাহারা দিচ্ছি। আমরা মরে গেলে কি হবে জানি না। মন্টু, শান্টু আর তোর মেজো জেঠু তো প্রমোটারদের সাথে কথা বলেই রেখেছে। তুই এসেছিস জানলেই ওরা তোর সাথে দেখা করবে। তোর সইয়ের জন্যই সব এখনো পড়ে আছে, নইলে কবে বাড়ি বিক্রি হয়ে যেত। একটানা কথা বলে একটা দীর্ঘশ্বাস নিলেন সুখলতা। অরণ্য সেটা জানে। ছোড়দা শান্টু ওর ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে, মেসেঞ্জারে পিং করে বাড়ির কথা বলেছিল একদিন। কিন্তু অরণ্য পরিষ্কার জানিয়ে দিয়েছিল, ছোড়দা, বাড়ি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তোরা যা ভালো বুঝবি করবি। অরণ্য পায়ে পায়ে একতলার উঠোনে এসে দাঁড়ালো। কুয়োতলার পাশে একটা করবী আর একটা জবা গাছ ছিল, কত ফুল ধরতো, এখন আর নেই, মরে গেছে বোধহয়। বাঁধানো তুলসী তলাটা আছে এখনো। অরণ্য দেখতে পেল সন্ধেবেলায় মা গলায় আঁচল জড়িয়ে প্রদীপ দেখিয়ে শাঁখে ফু দিচ্ছে। উঠোনের ওপাশে পাশাপাশি দুটো খাপড়ার চালের ঘর ছিল। একটাতে গরু দুধিয়া থাকতো, আরেকটাতে কয়লা, ঘুঁটে, কাঠ এসব রাখা হতো। এখন দুটোই ফাঁকা পড়ে আছে। পাশেই বড় রান্নাঘরটা, সেটাও তালাবন্ধ রয়েছে। অরণ্য সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। একটা সিঁড়ির ধাপের মাথায় টার্নিং পয়েন্টটাতে দুটো জানলা ছিল। একটা খুলে রাস্তা দেখা যেত, আরেকটা খুললে সরাসরি রান্নাঘরটা। ছোটবেলায় অরণ্য জানলার শিকের মধ্যে পা গলিয়ে বসতো, শিক ধরে গাড়ি গাড়ি খেলতো। খেলতে খেলতে দেখতো রান্নাঘরে বসে মা তরকারি কুটছে, মশলা বাটছে, উনুনে কড়াই বসিয়ে খুন্তি নাড়িয়ে রান্না করছে। মায়ের কপালে চিকচিক করতো বিন্দু বিন্দু ঘাম। মাকে দেখতে এত সুন্দর লাগতো, মুগ্ধ হয়ে মাকে দেখতো অরণ্য। রান্না করতে করতে মাঝে মধ্যে ওর দিকে তাকিয়ে মা হাসতেন। দোতলার ঘরগুলো সব তালা বন্ধ। এই ঘরগুলোতে মা, বাবা, মেজো জেঠুদের শোবার ঘর ছিল। অরণ্যরা সব তুতো ভাই বোনেরা মিলে দোতলার বারান্দায় বসে লেখাপড়া করত। এখানেই একটা ঘরে ওরা ঘুমোতো। দুটো বড় তক্তাপোষ জোড়া করে, তার উপর ঢালাও বিছানা। ওরা সব ভাই বোন একসাথে পাশাপাশি শুতো। রাতে গুজগুজ ফুসফুস করলেই জেম্মা বকা দিত, এই তোরা এখনো ঘুমোসনি? কখনো কখনো অরণ্যর মা এসে বসতো ওদের বিছানায়। সব ভাই বোনের ছোট ছিল অরণ্য। মা ওর চুলে আলতো হাতে বিলি কেটে দিতে দিতে রূপকথার গল্প শোনাতো, নয়তো গুনগুন করে ঘুম পাড়ানি গান শোনাতো। মায়ের কোলে মাথা রাখলেই মায়ের গায়ে একটা অদ্ভুত সুন্দর গন্ধ পেত অরণ্য। মায়ের শাড়ির আঁচলটা মুঠো করেও ঘুমিয়ে পড়তো রাজা রানী রাজকন্যার গল্প শুনতে শুনতে। ছাদে এসে মনটা কেমন হয়ে গেল অরণ্যর। শীতের সোনা রোদ্দুরে মাখামাখি ছাদটা। এই ছাদে ওরা ভাই বোনেরা কত খেলা করেছে। মায়ের আচারের বয়াম জেম্মার বড়ি শুকোতে দিয়ে ওদের পাহারা দিতে বলতো, যাতে কাক এসে মুখ না দেয়। মায়ের আচারের বয়াম থেকে আচার চুরি করে খেলেই কেমন করে যেন টের পেয়ে যেতেন মা আর জেম্মা। অমনি ওদের সব কটাকে কান ধরে ছাদের মধ্যে দাঁড় করিয়ে দিতেন জেম্মা। তখন কি রাগী ছিলেন জেম্মা! ওরাও জেম্মাকে সবাই ভয় পেত, কিন্তু মা ওদের কোনোদিন বকতেন না। এত মিষ্টি স্বভাব ছিল অরণ্যর মায়ের। রাগ কাকে বলে জানতেনই না। অরণ্য ছাদে দাঁড়াতেই পেছনের বিরাট ফ্ল্যাট বাড়িটা চোখে পড়ল। ওখানে আগে হিয়াদের বাড়ি ছিল। হিয়াদের এন্ট্রান্সটা পেছন দিকে রাস্তা দিয়েছিল। ওদের দুটো ছাদের মাঝে 3 ফুটের মাত্র গ্যাপ ছিল। হিয়ার দাদু আর ওর দাদু বন্ধু ছিলেন, তাই দুটো ছাদের মাঝে 2 ফুটের একটা সরু ঝুলন্ত ছাদ দুটো ছাদের যোগসূত্র ছিল। এক ছাদ থেকে অনায়াসেই আরেক ছাদে যাওয়া যেত। দুই পরিবারের মানুষদের এত ভাব ভালোবাসা ছিল যে রাস্তা দিয়ে ঘুরে না এসে সবাই ছাদ দিয়ে যাতায়াত করত। হিয়া আর ওর দাদা বনিও ছাদ দিয়েই সবসময় ওদের বাড়িতে আসা যাওয়া করত। বনিদা অরণ্যর ছোড়দা, মানে জেঠুমনির ছোট ছেলে শান্টুর বন্ধু ছিল। হিয়া অরণ্যর থেকে বছর 2 ছোট ছিল। দেখতে ফর্সা, টুকটুকে, একেবারে পুতুলের মতো। এ বাড়ির সবাই ওকে খুব ভালোবাসত। ছোটবেলায় এই ছাদে অরণ্যর বড়দি আর ছোড়দি যখন রান্নাবাটি খেলতো, তখন অরণ্য বর সাজলে হিয়া ওর বউ হতো, আর ছোড়দা সাজতো বড়দির বর। বনিদা হতো ছোড়দির বর।
বর্দি ছর্দির দেখা দেখি হিয়াটাও কি গিন্নিপনা করত। অরণ্য ছোটবেলা থেকে খুব শান্ত ছিল, লেখাপড়াতেও ওদের সব ভাই বোনদের থেকে ভালো ছিল। বড় হয়ে ওর স্কুলের মাস্টারমশাই হবার খুব ইচ্ছে ছিল। স্কুলে প্রায় সময় এইমি লাইফ লিখতে দিলে ও স্কুলের মাস্টারমশাই হবে লিখত। বাড়িতেও দাদা দিদিদের কঠিন অঙ্ক খুব সহজ করে শিখিয়ে দিত। হিয়াও যখন তখন ওর ঘরে হানা দিত, রুনুদা এই অঙ্কটা বুঝিয়ে দাও, রুনুদা এই ইংরেজি এসেটা একটু লিখে দাও না, রুনুদা বাজার থেকে এটা এনে দাও, রুনুদা ওটা কেন হলো না। সারাদিনে কত আবদার নিয়ে যে আসতো অরণ্যর কাছে। অরণ্যরও খুব ভালো লাগতো পুতুল পুতুল বউটাকে। তবে বড্ড রাগী ছিল হিয়া। একটু রাগ হলেই কেঁদে কেটে একসা ঝাঁপিয়ে পড়তো অরণ্যের উপর। ওর সুন্দর কোকড়ানো চুলের মুঠি ধরে চুলের দফা রফা করে দিত। অরণ্য কিছুতেই বুঝতেই পারতো না ওকে। অরণ্য যখন এইচএসে দারুণ রেজাল্ট করে কলকাতায় যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো, তখন ওর খুব মন খারাপ হিয়াকে ছেড়ে থাকতে হবে বলে। তখন হিয়া দিব্যি হেসে বলেছিল, অত ভালো কলেজে চান্স পেয়েছ, সারা শহর তোমাকে নিয়ে গর্ব করছে, তবু তোমার মুখটা এমন প্যাঁচার মতো করে রেখেছ কেন? হাসো না একটু। মুখ ফুটে নিজের ভালোবাসার কথাটাও কোনোদিন জানাতেই পারেনি হিয়াকে। জানাবে কি করে? যে মেয়ে তার বান্ধবীর প্রেমপত্র এনে অরণ্যর হাতে দিয়ে বলে, এই নাও রুনুদা, আমার বন্ধু না তোমার প্রেমে পাগল, একটা লাভ লেটার দিয়েছে। অরণ্য তখনও ভেবেছিল মুখে বলতে পারছে না, তাই হিয়া লিখে জানাচ্ছে। আর চোখে হিয়ার দিকে তাকিয়ে গম্ভীরভাবে চিঠিটা নিয়ে বলেছিল, দে দেখি তোর বন্ধু কি লিখেছে। কিন্তু চিঠিটা পড়েই অরণ্যর মাথা গরম হয়ে গেছিল। না, এ তো হিয়ার হাতের লেখা নয়, কে এক ঝুমা লিখেছে। রাগে ছুঁড়ে ফেলে দিয়েছিল হিয়ার সামনে। বলেছিল, ফের যদি কারো চিঠি আনিস তো তোর সাথে আর কথাই বলবো না। হিয়া অবাক চোখে তাকিয়ে যেন কিছুই হয়নি এমনভাবে বলছিল, এত রেগে যাবার কি হলো? তোমার মতো এমন হ্যান্ডসাম সুন্দর হবু ইঞ্জিনিয়ারকে কারো ভালো লাগা কি দোষের? ওর ভালো লেগেছে, ও জানিয়েছে। তোমার ভালো লাগেনি ওকে, ঠিক আছে, ওর থেকেও সুন্দরী ভালো মেয়ে আমাদের কলেজে আছে, ওদেরও তোমাকে খুব পছন্দ, তুমি তাহলে ওদের থেকে কাউকে চুজ করে নাও। এমন রাগ হয়েছিল অরণ্যর, রাগের চোটে দাঁত কিরমির করে কিছু একটা বলতে গিয়েও পারেনি। শুধু বলেছিল, তুই একটা হাদারাম, খবরদার বলছি আর কারো চিঠি কোনোদিন আনবি না, তোকে আমার ভালো করতে হবে না, কলকাতায় অনেক ভালো মেয়ে আছে, আমি ওখানে খুঁজে নেব। বলেও কি শান্তি হয়েছিল? যতদিন যাচ্ছিল মেয়েটা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিল ভালোবাসা মায়া মমতা দিয়ে। কেউ কাউকে ভালোবাসি বলেনি কোনো দিন, তবু একে অপরকে যতটা বুঝতো ততটা আর কেউ বুঝতো না। দুজনেই কেমন একটা ঘোরের মধ্যে থাকতো। প্রতি সপ্তাহে কলকাতা থেকে ছুটে আসতো অরণ্য শুধু মেয়েটাকে একটুখানি দেখার জন্যে, আর হিয়াও যেন তারই অপেক্ষায় থাকতো। দুটি হৃদয়ের আবেগ খুনসুটি ঝগড়া দেখে অরণ্যর মা বোধহয় বুঝতে পেরেছিলেন ব্যাপারটা, তাই হিয়াকে সযত্নে আগলে রাখতেন। ছেলেকে আশ্বাস দিতেন, তুই মন দিয়ে পড় বাবু, আমি তো আছি। কিন্তু 7th সেমিস্টার শেষ হয়ে যেদিন বাড়ি আসবে অরণ্য, সেদিনই সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল। ওর বাবা রাজেশের পরকীয়ার ঘটনাটা কিভাবে যেন জানাজানি হয়ে গেল। চারিদিকে ছি ছি ফিসফাস গুজগুজ। অরণ্য অবাক হয়ে দেখেছিল সেদিন। বাড়িতে জেঠুরা জেমা সবাই ওর বাবার ব্যাপারটা আগে থেকেই জানতো না শুধু অরণ্য আর ওর মা। অরণ্যর মায়ের কানে কে কথাটা তুলেছিল তাও জানে না। শুধু তার পরদিন সকালে ওর মায়ের ঝুলন্ত দেহটা ঘর থেকে বের করতে দেখে অরণ্য বোবা হয়ে গেছিল। একটা কথাও বলতে পারেনি, চোখে এক ফোঁটা জলও আসেনি ওর। বাবার মুখোমুখি দাঁড়িয়ে কোনো কৈফিয়তও চায়নি, শুধু মায়ের মৃতদেহটাকে আগুন দিয়ে আর বাড়ি ফেরেনি। শ্মশান থেকেই সে রাত্রে কলকাতায় ফিরেছিল। বাড়ি থেকে অরণ্যের মেজ জেঠু আর বড়দা এসেছিল কলকাতায় ওকে ফিরিয়ে নিতে, কিন্তু অরণ্য কারোর সাথে কথা বলা তো দূর, দেখাই করেনি। পাগলের মতো দিনরাত পথে পথে ঘুরেছে।
মায়ের যন্ত্রণা কাতর নীল মুখটা ওকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। ভাগ্যিস ওর এক প্রফেসর ওর মেজ জেঠুর কাছে সব শুনেছিলেন। উনি খুব স্নেহ করতেন অরণ্যকে। উনি জোর করে ওকে নিয়ে দিল্লিতে চলে গেছিলেন। ওর কেরিয়ারটা নষ্ট হতে দেননি। অনেক বুঝিয়ে সুঝিয়ে ফাইনাল পরীক্ষাটা দেওয়াতে পেরেছিলেন। উনি ওকে একটা প্রজেক্টে নিউ ইয়র্কে পাঠিয়েছিলেন। স্টেবল হতে অনেকটা সময় লেগেছিল অরণ্যর। মায়ের মৃত্যুটা ও কিছুতেই মেনে নিতে পারেনি, বাবাকে ক্ষমাও করতে পারেনি। তার সাথে বাড়ির সবার প্রতি একটা দুরন্ত অভিমান নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। আর এসবের মাঝে পড়ে হিয়াও হারিয়ে গেছে ওর জীবন থেকে। হিয়ার কাছে এসে ভালোবাসা জানানো তো দূর, হিয়ার মুখোমুখি দাঁড়ানোরও সাহস হয়নি ওর। দুরন্ত একটা লজ্জা আর ভয় ওকে গ্রাস করে নিয়েছিল। কাজ কাজ আরও বেশি কাজে নিজেকে ডুবিয়ে দিয়েছিল। কি হলো? কখন থেকে তোমাকে ডাকছে যে বড় মা, শুনতে পাচ্ছ না? চমকে তাকায় অরণ্য। সামনে দাঁড়িয়ে পটল, একেবারে অবিকল সে আগের মতোই আছে, শুধু চুল কয়েকটা সাদা হয়েছে। পটল আগে অরণ্যকে তুই করেই বলতো, আজ আর সাহস পায়নি, তাই তুমি করেই বলেছে। ও পটলদা, তুমি ভালো আছো তো? আমাকে আগের মতো তুই করেই বলো, আমি তোমাদের রুনুই আছি। পটলের চোখ ছলছল করে উঠল আবেগে, কেঁদেই ফেলল। অরণ্য আন্তরিকভাবেই দু হাতে জড়িয়ে ধরল পটলকে। পটলও ওদের সেই ছোট্টবেলার সাথী। স্কুলে যাবার সময় ব্যাগ বয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে ছাদে ঘুড়ি ওড়ানোতে সাহায্য করা, লাটাই ঘুড়ি কেনা, সুতোয় মাঞ্জা দেওয়া, রুনুদের সব কাজেই থাকতো পটলদা। তাই বিনা সংকোচে পটলদাকে জিজ্ঞেস করলো, পটলদা, এই অ্যাপার্টমেন্টটা কতদিন আগে হয়েছে? হিয়ারা কেউ এখানে থাকে না? মানে বনিদা, ওরা কোথায় থাকে? তুমি জানো কিছু? রুনু, তুই বিয়ে করেছিস? বিয়ে? কেন এ কথা জিজ্ঞেস করছো কেন? বল না, বিয়ে করেছিস? মাথা নাড়ল অরণ্য। হিয়াও বিয়ে করেনি। ও এখন বাঁকুড়ার একটা স্কুলের অঙ্কের দিদিমণি। তুই জানিস, পুজোর সময় যখন ও এখানে এসেছিল তখন বড় মাকে বলেছিল, রুনুদা একদিন ঠিক ফিরে আসবে, ফিরতে ওকে হবেই, রুট ছেড়ে যাবে কোথায়? স্তব্ধ হয়ে যায় অরণ্য। গভীর ভালোবাসায় আচ্ছন্ন হয়ে যায় ওর মনটা। একটু সময় নিয়ে অভিমানী কণ্ঠে বলে, কই, ও তো আমার খোঁজ করেনি, যোগাযোগ করার চেষ্টাও করেনি তো। কেন করবে? বাড়ির সবাই দোষ করেছিল, তুই তাদের উপর রাগ করেছিলি ঠিক আছে, কিন্তু হিয়া তো কোনো দোষ করেনি। তুই বিনা দোষে ওকে কষ্ট দিয়েছিস। তোর উচিত ওর কাছে যাওয়া। ও এখনো তোর অপেক্ষায় পথ চেয়ে আছে। খাওয়া দাওয়ার পর সুখলতা দেবী ছলছলে চোখে বললেন, আর কটা দিন থাকা যেত না? সুখলতা দেবীর কান্না দেখে অরণ্য বলল, কেঁদো না যে মা, আরেকটা দিন থেকে যেতে পারতাম হয়তো, কিন্তু ফেরার আগে আমাকে একবার বাঁকুড়াতে যেতেই হবে। একটা ক্ষমা চাওয়া এখনো বাকি আছে, তাছাড়া আমি আবার ফিরে আসব। এই শহর, এই বাড়ি, তোমরা সবাই আমার বুকের গভীরে মিশে আছো। আমি যেখানেই থাকি তোমাদের থেকে কখনো আলাদা হতে পারবো না।